আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। শুরুতেই বলে নিচ্ছি আমার গলাটা একটু বসা। আমার কথাগুলো হয়তোবা বুঝতে একটু কষ্ট হবে। দয়া করে প্লিজ আপনারা কষ্ট করে একটু বুঝে নেবেন। কম বেশি সবাই তো জানেন এখন শীত আস্তে আস্তে কেটে যাচ্ছে, আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আর আবহাওয়া চেঞ্জ হলে কিন্তু কম বেশি সবারই ঠান্ডার সমস্যাটা দেখা দেয়। তেমনি আমারও। তো আমি যতটুকু সম্ভব সেফ থাকার চেষ্টা করি। তারপরও ঠান্ডা লেগে গেলে আমার তো আর কিছু করার নেই। তো এবার দেখতে পাচ্ছেন গাছ থেকে সিম পেড়ে নিচ্ছি ভিউয়ার্স। আমার বাড়িতে অনেক জায়গা জুড়ে সিম গাছ আছে, আলহামদুলিল্লাহ অনেক সিমও এসেছে। তো এবার সিম তরকারিটা একটু বেশি খাওয়া হয়েছে। শুরুতে কিন্তু খেতে পারিনি, তখন আমার কাছে সিম ছিল না। আর আমার সিমগুলো একটু লাস্টে আসে। এগুলো হচ্ছে বিচুয়ালা সিম, এই বিচুয়ালা সিমগুলো একটু লাস্টেই আসে। তো তখন আমার খুবই আফসোস হয়েছে যে সব আপুদের ভিডিওতে দেখি যে আপুরা সিম তরকারি শেয়ার করে, কিন্তু আমি খেতেও পারছি না, শেয়ারও করতে পারছি না। আর এখন আমি সিম তরকারি শেয়ার করি, কিন্তু এখন কোন আপুদের ভিডিওতে এই সিম তরকারিটা দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমার যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে কিন্তু সবজি তরকারিটা খুব কমই কেনা হয়। বাড়িতে থাকলে কেউ কখনো কিনতে চায় না। অনেক সময় টাকা আছে কিন্তু বাজারে যাওয়া হয় না, আর গ্রামের বাজার কিন্তু একটু দূরেই থাকে। তো আমরা সবসময় চেষ্টা করি বাড়ি থেকেই সবজি খাওয়ার। তা আজকে এখানে আমি সবজিগুলো পেড়ে নিচ্ছি, আজকে পোয়া মাছ দিয়ে রান্না করব। যদিও আমি জানি যে পোয়া মাছ দিয়ে মানে তরকারি দিয়ে রান্না করলে ভালো লাগে না, তারপরও আজকে একটু রান্না করার চেষ্টা করে দেখি কীরকম হয়। আগে পরেও খেয়েছি, তখনও ভালো লাগেনি। তো আজকে ইচ্ছে করছে যে একটু রান্না করি। আর প্রতিদিন ভুনা তরকারি করলেও তখনও ভালো লাগে না, কারণ ভুনা ভুনা খেতেও মানে কীরকম যেন মনে হয়। অনেক সময় পাতলা ঝোল করে তরকারি দিয়ে রান্না করলে সেটাও ভালো লাগে। তো আজকে সিম দিয়ে আলু দিয়ে রান্না করবো পাতলা ঝোল করে। সেই সাথে মানে তরকারি হওয়ার একটু আগ মুহূর্তে একটা ফাঁকি দিয়ে দিব। সে ফাঁকিটা হচ্ছে আমাদের এখানে বেরেস্তা, চাল ভাজা, তারপর জিরা, তারপর ধনিয়া সব কিছু মিলে একটা গুঁড়া তৈরি করা হয়। সেই গুঁড়াটা দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তা আজকে আমার খুব ইচ্ছে করছিল যে সেভাবে রান্না করলে হয়তোবা ভালো লাগবে। এক এক অঞ্চলের খাবার এক এক রকম। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আবার দিলে কেমন হবে। যারা কখনো খান নাই তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভীষণ ভালো লাগে, কারণ ছোটোবেলা থেকে আমি এটা খেয়ে এসেছি আর খেতে খেতে খুবই অভ্যস্ত। ছোটবেলা থেকেই দেখেছি মাছ আছে জেঠি সবাই এই ফাঁকিটা তরকারিতে ব্যবহার করে। তো সেখান থেকেই আমার শেখা। আর শ্বশুরবাড়িতে এসেও দেখি যে আমার শাশুড়ি মাও এটা ব্যবহার করতো। তো আমার কাছে ভীষণ ভালো লাগে। এক এক জায়গার খাবার কিন্তু এক এক রকম হয়। তো যারা কখনো খান নাই তারা ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজাদার একটা খাবার। আর এই যে মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলো যদিও একটু সাইজে ছোট ছিল, আর এখন কিন্তু পোয়া মাছের সিজন। এখন বাজারে গেলে যেখানেই যাবেন সেখানেই কিন্তু এই পোয়া মাছটা বেশি দেখতে পাচ্ছেন। আর এই নদীতেই কিন্তু এই মাছটাই বেশি এখন পাওয়া হয়। আর ছোট ছোট যেটা ইলিশ, সেই ইলিশটাও কিন্তু পাওয়া হয়। এই দুইটা মাছ কিন্তু বাজারে খুব বেশি এখন চলছে। তো যদিও সাইজে ছোট ইলিশ, খেতে কিন্তু ভীষণ মজাদার। আর আমার বাড়ি যেহেতু নদীর কাছাকাছি, আমরা ফ্রেশ মাছটাই কিন্তু সবসময় পাই। আর আমি মিষ্টি পানির মাছটাই খাই, কারণ আমাদের এখানে যে পানি সেটা হচ্ছে মিষ্টি পানি। আর মেঘনা নদীর পানিটা কিন্তু মিষ্টি, সবাই জানেন। কক্সবাজার যেটা সে পানিটা কিন্তু লবণাক্ত। তো আমাদের এখানের মাছগুলোর স্বাদটা কিন্তু অনেক বেশি সেখানে চাইতে। অনেকেই হয়তোবা জানেন ইলিশ মাছ যখন বাচ্চা দিবে তখন কিন্তু মেঘনাতে এসেই তারা বাচ্চা ফুটিয়ে ডিম পেড়ে বাচ্চা ফুটিয়ে চলে যায়। তো তখন কিন্তু এই মাছগুলো বেশ ধরা হয়। এখানে আমি আজকে ছিমগুলো একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি, মাঝখানে কোনো খণ্ড করিনি। সেই সাথে আলুগুলোও খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো এখানে মশলা কষিয়ে তারপর বসিয়ে দিয়েছি রান্নাটা। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেকগুলা ডিম, তাই না? এই ডিমগুলা হচ্ছে আমার বাড়ি থেকেই নেওয়া ডিম, কারণ আমি হাঁস মুরগি পালন করি। অনেকে জানেন আমার বাড়ি গ্রামে। গ্রামে থাকলে কিন্তু কম বেশি সবাই হাঁস মুরগি পালন করে, কারণ হাঁস মুরগি পালন করার সবচেয়ে সুবিধাই হচ্ছে গ্রামে। আর যে লাল ডিমগুলো দেখতে পাচ্ছেন এই লাল ডিমগুলো কিন্তু এই মুরগিটাই পারে। আর সেই সাথে কিন্তু একটা সাদা ডিমও দেখতে পাচ্ছেন তার সাইডে। ওই সাদা ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিম। তো দেশি মুরগির ডিম কিন্তু সাদাই হয়। এই ডিমগুলো দেখতে একেবারে বাজারের ডিমের মতো। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে হয়তোবা এগুলো বাজার থেকে কিনে আনা ডিম, আসলেই না। ওই যে মুরগিটা দেখিয়েছিলাম লাল মুরগিটা, ওই মুরগিটাই কিন্তু লাল ডিম পারে। তো আজকে আমি লাল ডিম রান্না করার জন্য বেছে নিয়েছিলাম। তা আমার বাচ্চা সাদা ডিমটা উঠিয়েছিল, ও খুব শখ করে উঠিয়েছিল ওকে রান্না করে দেওয়ার জন্য। আর এবার দেখতে পাচ্ছেন এই মরিচগুলো কিন্তু বাজার থেকে কিনে আনা হয়েছে ভর্তা তৈরি করে খাওয়ার জন্য। এই মরিচ দিয়ে ভর্তা তৈরি করে খেলে মরিচের কালারটা যেরকম সুন্দর, তেমনি ভর্তার কালারটাও সুন্দর হয়।
এবং ঝালও খুব কম। আর ভর্তা তৈরিতে আমার কাছে মনে হয় যে এই মরিচটা ব্যবহার করলে সবচাইতে ভালো হয়। তো এগুলো এখন আমি রোদে শুকাতে দিয়েছি, আর রোদে শুকিয়ে রাখলে দীর্ঘদিন করে ভালো থাকে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুকনা শিম, গাছ থেকে পেড়েছিলাম, কারণ কিছুদিন পরেই গাছ নামিয়ে ফেলবো। তো এখন যেগুলো পেকে গেছে সেগুলোই ছিঁড়ে ফেলেছি, তো রোদে দিয়ে তারপর বিচিগুলো বের করে নিব। তো সেই সাথে আমি আজকে আপনাদেরকে মাটি চুলাটাও দেখিয়ে দিচ্ছি। আমি যে মাটির চুলা রান্না করি সেই চুলাটাও দেখিয়ে দিচ্ছি। একটা আপু আমাকে কমেন্টস করেছেন যে আপু তোমার চুলাটা ভালোভাবে দেখা যায় না। তা আমি যখন রান্না করি তখন কিন্তু আসলে আমি চুলাটা ভালোভাবে দেখাই না। তো আজকে আমি আলাদা করেই চুলাটা দেখিয়ে দিলাম। আর এই চুলাগুলো হচ্ছে মাটির চুলা, নিজের হাতে তৈরি করা চুলা। এই চুলাতে রান্না করলে সত্যি ভীষণ ভালো লাগে, খুব দ্রুত রান্না হয়ে যায় গ্যাসের চুলা চাইতে, এবং খাবারের স্বাদও খুব বেশি থাকে। তা আমার কাছে মনে হয় গ্রামে যাদের বাড়ি আছে তারা কিন্তু এই চুলাতেই রান্না করে, তারা কিন্তু গ্যাস থাকলেও গ্যাস ব্যবহার করে না। আমি যেরকমটা করি, গ্যাস থাকলে গ্যাস ব্যবহার করি না, আমি সবসময় মাটির চুলায় রান্না করি। আর আমার কাছে মাটির চুলায় রান্না করলে খুব দ্রুত রান্না হয়ে যায়। আর গ্রামে বাড়ি থাকলে কিন্তু অনেক লাকড়ি থাকে গ্রামের বাড়িতে, কারণ অনেক গাছ থাকে, তো প্রত্যেক বছরই কিন্তু গাছ ছেঁটে নেওয়া হয়, আর সেখান থেকে অনেক লাকড়ি বের হয়। তো আমার বাড়িতে আলহামদুলিল্লাহ লাকড়ির কোনো অভাব নেই, বরং আমি আরও বিক্রি করি, কারণ অনেক লাকড়ি তো তো কী করব, অনেকে কেনার জন্য আসে তো বিক্রি করে ফেলি। তো সেই সাথে আমিও মাটির চুলায় রান্না করি লাকড়ি দিয়ে। আগে কিন্তু গ্যাসেই রান্না করতাম, তখন একটু অলস ছিলাম। তো এখন কিন্তু আস্তে আস্তে অলসতা কেটে যাচ্ছে, সংসারের প্রতি মায়া হচ্ছে। তো এখন আমিও মাটির চুলায় রান্না করি। তো এখানে আমি ডিমগুলো সিদ্ধ করে ভেজে নিচ্ছি, তার পাশে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো একটু ভেঙে নিয়েছি, কারণ আজকে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তা আমার কাছে মনে হয়েছিল যে আলুটা একটু ভেঙে নিলে ভালো হবে। এটাকে আমাদের এখানে আলুর ঘাটি বলা হয়, অনেকে অনেকভাবে রান্না করে। তো আমাদের এখানে আলুর ঘাটি যখন রান্না করা হয় তখন একটু ভেঙে নেওয়া হয়। তো কথা বলতে বলতে আমার এখান দিয়ে রান্নাটা হয়ে গেছে, আপনারা দেখতেই পেয়েছেন। এবার চলে এসেছি পুকুর পাড়ে। এখন যেহেতু শীতকাল, পুকুরের পাড়টা দেখতে ভীষণ ভালো লাগে, কারণ চতুর্দিকে জঙ্গলে ভরে গেছে। আর তার পাশাপাশি দেখতে পাচ্ছেন যে ছোট ছোট কচু গাছ। এই কচু গাছের ছোট ছোট যে নতুন পাতা গজায়, এই পাতাগুলো দিয়ে ইলিশ মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। গ্রামে থাকলে একটাই সুবিধা, যখন আপনার ঘরে কিছু না থাকবে তখন আপনি অনায়াসে যে কোনো একটা না একটা কিছু তৈরি করে খেতে পারবেন। এছাড়াও এই শাকগুলা কিন্তু ভর্তা তৈরি করে খাওয়া যায় রসুন দিয়ে, সাথে লেবু রস দিয়ে, তখন আর গলা ধরে না। তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি ভর্তা তৈরি করে খাই। এর পাশাপাশি আপনাদেরকে আরেকটা নতুন গাছ দেখিয়ে দিচ্ছি। এই গাছটার নাম হয়তোবা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। আমিও কিন্তু এই গাছটার নাম জানি না। তবে এই গাছটার যে ফলগুলা, এই ফলগুলা যখন পেকে যায় তখন খেতে কিন্তু খুবই মিষ্টি। ছোটবেলায় এই ফলগুলা খুব মিষ্টি করে খেতাম। এই ফলগুলার নাকি অনেক ঔষধি গুণাগুণ আছে। ইউটিউবে, গুগলে সার্চ করলে দেখা যায়। আগে কিন্তু এ ফলের কোনো দাম দিতাম না, কারণ যেখানে দেখতাম সেখানেই গাছটাকে কেটে ফেলতাম। এটাকে আমাদের এখানে জংলা গাছ বলা হয়। তো যখন থেকে জানতে পারি যে এটা আমাদের শরীরের জন্য অনেক উপকার, তো তখন থেকেই কিন্তু গাছ রেখে দেই, কোথাও দেখলে মায়া করি তখন। আর যখন ফলগুলা পেকে যায় তখন কিন্তু প্রতিদিন এসে আমি ফলগুলো একটা একটা করে খেয়ে নেই। আমার মতো কে কে এই ফল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। হ্যাঁ, এই গাছটা কিন্তু কখনই আপনারা শহরে দেখতে পাবেন না। তবে হ্যাঁ, দেখতে পারেন রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জংলাতেই হয় এটা। এটা কিন্তু লাগাতে হয় না, এমনিতেই হয়ে যায়। আর এই ফলগুলা কিন্তু আস্তে আস্তে পাকে, আর যে ফলটা কাঁচা সে ফলটা খেতে কিন্তু ভীষণ তিতা। আর যেটা পাকা সেটা কিন্তু খেতে ভীষণ মিষ্টি। বুঝতেই পারি না যে কাঁচাটা এত তিতা কেন, আর পাকাটা এতই মিষ্টি কেন। সেই সাথে দেখিয়ে দিচ্ছি যে আমাদের বাড়ির সুপারি বাগান। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে নারিকেল সুপারি অনেক বিখ্যাত। আমাদের বাড়িতেও নারিকেল সুপারির গাছ আছে। আর আমাদের এখানে সবার আগেই মানুষ বাড়ি তৈরি করলে সাথে সাথেই কিন্তু নারিকেল এবং সুপারির চারা লাগিয়ে দেয়। মাশাল্লাহ, যদিও নারিকেল গাছ খুব ছোট, দেখতেই পাচ্ছেন যে গাছে এখনও ডাব আছে, নারিকেল আসতেছে আলহামদুলিল্লাহ। গরমের সময় যখন ইচ্ছে হবে তখন কিন্তু ডাব খেতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে। এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমি নারিকেল বিক্রি করেছি, মানে ডাব বিক্রি করেছি। চাইলে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো গ্রামে বাড়ি থাকলে কিন্তু অনেক রকমেরই সুবিধা হয়। আমি ইনশাআল্লাহ অনেক সুবিধাই উপভোগ করি। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।